আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা অনেকেই অলরেডি অর্থনীতি ফার্স্ট ইয়ার আছো, 23-24 ব্যাচ। আর কিছু আছে সুন কামিং, আমরা যেটারে বলি সেটা হলো 24-25 ব্যাচ আসতেছো, যারা অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা আছে। তোমাদের সবার জন্য আমি যে সিস্টেমটি নিয়ে এসেছি সেটা হলো বইয়ের লাইন ধরে পড়ানো, টপিক ধরে পড়ানো। আমরা অনেক সময় খুঁজি, মানে যারা ফার্স্ট ইয়ারে উঠে তারা অনেকে চিন্তা করি যে যদি বইয়ের লাইন ধরে পড়ানো হতো তাহলে তো আমি অনেক কিছু বুঝতে পারতাম। এই সমস্যা ফেসটা আমরাও করেছি। তাই তোমাদের জন্য আমি আজগর হায়দার তোমাদের জন্য যে ক্লাসগুলো নিয়ে এসেছি। আমরা আজকে যে বইটা নিয়ে পড়ব সেটা হলো মৌলিক সামষ্টিক অর্থনীতি, ইংলিশ হলো বেসিক ম্যাক্রো ইকোনমিক্স। আগে তোমাদের বলি, অর্থনীতি দুইভাবে পরিবর্তন। রেগনার ফিশ নামে একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি অর্থনীতিটিকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির একদম সহজ সুন্দরভাবে বলা যায় সেটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করবে। সামষ্টিক, আমরা সামষ্টিক মানে বুঝি কি? সামষ্টিক মানে হচ্ছে এইটার মধ্যে একটা মালা, ঠিক আছে? সামষ্টিকটা ধরতে পারে একটা মালার মতো। মালার ভিতরে আমরা একটা মালা তৈরি করতে কী করি? অনেকগুলো ফুল ইউজ করি, ঠিক আছে? এটার একটা সমষ্টিতে যাই আমরা একটা মালা তৈরি করি। ঠিক সামষ্টিক অর্থনীতি ঠিক এভাবে যতগুলো অর্থনীতি খাত আছে সবগুলো অর্থনীতির খাত নিয়ে কাজ করবে সামষ্টিক অর্থনীতি। চলো আমরা বেশি কথা না বলে ক্লাসে ফিরে যাই। আমরা বেসিক ম্যাক্রো ইকোনমিক্সের যে জিনিস আমরা দেখি, আগে আমরা অধ্যায়গুলোর নামগুলো দেখব। দেখো, সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা। এখানে আমরা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জানবো, একদম বেসিক যেই শব্দগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে জাতীয় আয় হিসাব আছে, তারপর আছে ভোগ ও সঞ্চয় তত্ত্ব আছে, বিনিয়োগ তত্ত্ব আছে, গুণক ত্বরণ আছে, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন আছে, এবং ফিলিপস রেখা আছে, ক্লাসিক্যাল কেইন্স আই আছে, অর্থ আছে, এবং ব্যাংক, অর্থনীতি, রাজস্ব নীতি, নিয়োগ, বেকারত্ব, সংযুক্ত। আমরা যখন এতগুলো অধ্যায় দেখি তখন আমাদের মধ্যে আল্লাহ, এতগুলো অধ্যায় কীভাবে শেষ করবো? আমি তো মাত্র অর্থনীতিতে পড়া শুরু করছি। সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আমি আছি তোমাদের পাশে। তোমাদের স্টুডেন্টদের কষ্ট লাঘব করার জন্যই মূলত আমার এই উদ্যোগটা। আমি পড়াশোনা করতেছি কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে। তো আজকে সামষ্টিক অর্থনীতির পর্যালোচনার প্রথম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তোমাদের এই বইটি আসলে কার? এটা আমরা অনেকে বই নিয়ে অনেকটা ধন্দয় পড়ে যায়। ডক্টর নুরুল ইসলাম আবুল খায়ের স্যারের দি ইউনাইটেড পাবলিশের একটা বই। তো তোমারও অন্য কোনো বই হইতে পারে, কোনো সমস্যা নাই, বইয়ের কোনো সমস্যা নাই, বইয়ের পড়া কিন্তু সমান, ঠিক আছে? একজন এক ভাষায় লিখছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা। দেখো, আমি তোমাদের প্রথমে বলছিলাম রেগনার ফ্রিশ দুই ভাগে অর্থনীতি বিষয়কে 1933 সালে রেগনার ফ্রিশ দুই ভাগে ভাগ করেন। একটি হলো মিক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মিক্রো অ্যান্ড ম্যাক্রো। মিক্রো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ বৃহৎ। আমি তোমাদের আগেই বললাম সামষ্টিক জিনিসটা হচ্ছে বৃহৎ জিনিস নিয়ে কাজ করবে, আর ব্যষ্টিকটা অর্থনীতি কাজ করবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, ঠিক আছে? আমরা সামনে বলতে পারি, যেমন কি এখানে একজন বিশিষ্ট, আমার একটা কথা আছে এখানে, বিশিষ্ট অর্থনীতিবিদ এল রবিন্স বলেছেন, বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের প্রক্রিয়া নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে অর্থনীতি বলে। আচ্ছা, এখানে অর্থনীতি কাকে বলে? আমরা ইন্টারের বইতে আমরা অর্থনীতি কাকে বলে এটা অলরেডি জেনে এসেছি। সেখানে অ্যাডাম স্মিথ কী বলছে, আমাদের বর্তমান যে অর্থনীতিবিদ আছে ফলসেমুলসন, তিনি কি বলছেন সেটাও আছে। এমনকি কেউ কল্যাণের বিজ্ঞানও বলেছেন অর্থনীতিকে, কেউ বলছে সামাজিক বিজ্ঞান বলেছেন, ঠিক আছে? তো এখানে একটা অর্থনীতি কাকে বলে এটা দিয়েছে। অর্থনীতির যে শাখা অর্থনীতির সমস্যার স্বরূপ, সমস্যা সমাধানের উপায় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। মোট কথা, অসীম অভাব
আমাদের সম্পদ হচ্ছে সীমিত, আর অসীম অভাব পূরণের জন্য যেই প্রক্রিয়া বা যে নির্বাচন করার প্রক্রিয়া থাকে, পদ্ধতি আছে, সেটাই হলো অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি আমরা সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা। সামষ্টিক অর্থনীতি প্রথম ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো শব্দটি ম্যাক্রোস, কে MAKROS, ম্যাক্রোস থেকে এসেছে। ম্যাক্রোস শব্দটি বিশাল ও বা সমগ্র। অর্থনীতির যে শাখায় অর্থনীতির সমস্যা ও সমাধানে কার্যাবলী ব্যক্তিগত খণ্ডিত ও দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। বইয়ের ভাষাটা আমরা পরীক্ষা দেওয়ার জন্য দেখতে পারি, কিন্তু আমরা সামষ্টিক অর্থনীতি বোঝার জন্য যে জিনিসটা করতে পারি, আমরা একটা মালার কথা চিন্তা করতে, সামষ্টিক অর্থনীতি আসলে আমাদের প্রথমত মাথা আসবে একটা মালা। একটা মালা তৈরি করতে কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফুল দিয়ে তৈরি করা হয় একটি মালা। ঠিক আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফুল দ্বারা যদি একটা মালা হয়, তাহলে সামষ্টিক অর্থনীতি হলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সকল বিষয় নিয়ে কাজ করে, যে সে হলো সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতি আমাদের মাথায় এটা সেট করতে হবে। এবার আমরা পড়ি দ্বিতীয় পৃষ্ঠায় দেখলাম সামষ্টিক অর্থনীতির প্রকৃতি, নেচার অফ ম্যাক্রো ইকোনমিক্স। অর্থনীতির যে শাখার অর্থনীতির বিষয়বস্তুকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে কি বলা হয়, সামষ্টিক অর্থনীতি বলে। সামষ্টিক অর্থনীতির বেকারত্ব, ভোগ, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, নিয়োগ, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে বিনিয়োগ নির্ধারণ প্রবৃত্তি, তারপরে বলা যায় মন্দা ব্যবস্থা, নিয়োগ, পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ, বাস্তব অর্থনীতি বা অবাস্তব অর্থনীতি, অর্জনযোগ্য অর্থনীতি, অর্জনযোগ্য অর্থনীতি, মুদ্রাস্ফীতি, তারপরে মুদ্রাস্ফীতির প্রভাব কীভাবে কমানো যায়, ঠিক আছে, নিয়ন্ত্রণ করা যায়, গুণকের কার্যক্রম, তারপরে অর্থের কার্যক্রম, অর্থের চাহিদা, যোগান, এগুলা নিয়ে সামষ্টিক অর্থনীতি কাজ করে। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতি এগুলো নিয়ে কাজ করে। আমরা তারপরে দেখতে পারি সামষ্টিক অর্থনীতির আওতা বা পরিধি বা বিষয়বস্তু। সামষ্টিক অর্থনীতির আওতাটা আসলে কতটুকু আমরা অনেকে চিন্তা করি। সামষ্টিক অর্থনীতি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে অর্থনীতির খাতসমূহ বা এককসমূহের কার্যক্রম আচরণ বিশ্লেষণ করে। তাই সামষ্টিক অর্থনীতির আলোচনা পরিধি অনেক বেশি। এখানে জিএনপি কাজ করে, জিডিপি কাজ করে, তারপরে সামগ্রিক যোগান কাজ করে, দামস্তর কাজ করে, অর্থের চাহিদা যা কাজ করে, অর্থের যোগান কাজ করে, সামগ্রিক সঞ্চয় কাজ করে, সামগ্রিক বিনিয়োগ কাজ করে, জাতীয় আয় কাজ করে, জাতীয় উৎপাদন কাজ করে। ঠিক আছে, মানে সামষ্টিক অর্থনীতিতে সব আছে। অর্থনীতি ভাষায় যা আছে সব সামষ্টিক অর্থনীতিতে আছে। জাতীয় আয় আছে, উৎপাদন আছে, মানে অনেক আছে, মানে প্রায় আর তুমি বেশি শিখতে হবে না। জাতীয় আয় মানে অর্থনীতির আওতায় পরিধি বিষয়বস্তু যেগুলো আছে সবগুলো তোমার মাথা সেট করে রাখতে হবে। পরীক্ষাতে কিন্তু তোমাকে এভাবে একটা প্রশ্ন আসবে না। তোমাকে প্রশ্ন কিভাবে আসবে, ভাইয়া একটা কথা বলেন তো, প্রশ্নটা আসলে কী আসবে, কিভাবে আসবে? আমরা প্রশ্ন যাদের ভিতরে প্রশ্ন জাগতেছে যে ভাইয়া কীভাবে প্রশ্ন আসবে, আমরা অবশ্যই আপনাদের জন্য লাস্টে কিছু প্রশ্ন রাখবো। বইয়ের প্রশ্ন আমরা সমাধান করে দেখাবো, এমনকি বইয়ের প্রশ্নই আপনারা পাবেন। তারপর প্রথম অধ্যায় শুধু বাংলার মতো রিডিংয়ের মতো পড়া আর কি, তোমরা এই জিনিসটা একটু বুঝতে পারবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। তোমরা যারা প্রথম ইনকোর্স পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছ তাদের জন্য প্রথম ইনকোর্সের মধ্যে সবচেয়ে বেশি আসে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। আমরা আগে বলছিলাম ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কি কাজ করে। আমরা একটা বই দেখি, ভাইয়া যে বলছে এটা কি মিথ্যা নাকি সত্য, এটা একটু দেখি। অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে আলোচনা করে তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কেমন কেমন কাজ করে, যেমন একজন ভোক্তা উৎপাদকের আচরণ, একটি দ্রব্যের চাহিদা যোগান, একজন ব্যক্তির উপযোগ, আয় ব্যয় ও সঞ্চয়, একটি ফার্মের উৎপাদন ইত্যাদি পৃথক পৃথকভাবে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে। সামষ্টিক অর্থনীতিটা আমি আগে বলছি, সামষ্টিক অর্থনীতি আসলে আমাদের প্রথমে মাথায় আসবে একটা মালার কথা। ঠিক আছে, এটা আমি আগেই বলেছি। তো সামষ্টিক অর্থনীতি বইয়ের ভাষা আসলে কী বলা আছে, অর্থনীতি ঘটনাকে সামগ্রিকভাবে
অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক বা সমষ্টিগত অর্থনীতি বলে। বইয়ের ভাষাটা অনেকটা হার্ড, তোমাদের আগে বলছি। সামষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়ে কাজ করছে, এগুলো সবগুলোর নিয়ে একসাথে কাজ করে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ও সামষ্টিকের মধ্যে পার্থক্য এখানে দেখাচ্ছে। ব্যষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেমন যে অর্থনৈতিক কাজ ব্যক্তিগত এককভাবে আলোচনা করা হয়। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতি ঘটনা সমষ্টিগত এবং সামগ্রিকভাবে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি ধারণাসমূহ খণ্ডিত অংশ আলোচনা করে এবং সামষ্টিক অর্থনীতি বিষয়ের সামগ্রিক দিক আলোচনা করে। এভাবে এখানে 7টা দেওয়া আছে, তুমি অন্তত পাঁচটা যদি তুমি মনে রাখতে পারো, 5টা এত বড় মনে রাখার দরকার নেই, তুমি ছোট ছোট করে 5টা মনে রাখো। শোনো, অর্থনীতি তুমি যদি মনে করো তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে এসেছো, উদ্দীপক লিখে দিয়ে আসবা, অর্থনীতি কিন্তু এটা না। অর্থনীতি তোমার কাছে যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্নের মেইন যে উত্তরটা সেটা দিলে হবে। অর্থনীতির মধ্যে পার্থক্য বুঝাইছে, তোমাকে বলা হয় না অর্থনীতি কাকে বলে, সামষ্টিক কাকে বলে, সেই এগুলো কিছু বলে না ভাই, তোমার বলছে ব্যষ্টিক ও অর্থনীতির মধ্যে পার্থক্য। ভাই এই টপিক নিয়ে আপনি বেশি কথা বলতেছেন মনে হচ্ছে, না এই টপিক নিয়ে বেশি কথা বলার দরকার মনে করি না, কিন্তু এটা বললাম এই কারণে প্রথম ইন কোর্সে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আচ্ছা, আমরা তারপরে দেখি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব। অর্থনীতির যে অংশ বিষয়বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র এককের বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে, ঠিক আছে। আর অর্থনীতির যে সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। আমরা আগে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি কাকে বলে এগুলো আমরা জেনে ফেলেছি। এগুলোর পারস্পরিক কি আছে, গুরুত্ব আছে, এগুলো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পারস্পরিক কিছু গুরুত্ব আছে। ব্যষ্টিক অর্থনীতি একজন ব্যক্তি বা ফার্মের মাধ্যমে করা হয়। সামগ্রিক অর্থনীতি পুরো একটা 2-3টা ফার্ম নিয়ে কাজ করে, ঠিক আছে। ব্যষ্টিকে সামষ্টিকে আর কিছু বলার নাই, তাও যতটুকু বলার তোমাদের বললাম। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন বলেছেন, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে মৌলিক বিরোধ নাই, উভয় সম্পূর্ণ অপরিহার্য। আমাদের একটা কথা এখানে আমরা অলরেডি তোমাদের জন্য দাগিয়ে রেখেছি, এটা হচ্ছে একটা বড় কথা। তারপর সামষ্টিক অর্থনীতির বিকাশ ও অর্থনীতির চিন্তাধারার প্রসিদ্ধ স্কুলসমূহ। স্কুল আমরা জানিস প্রাথমিক মানে স্কুল বলা হয়েছে এই না যে ভাই আমি স্কুলে পড়তেছি, আমার ইউনিভার্সিটি পড়ি, স্কুল মানে এই প্রাথমিকের কথা বোঝাচ্ছে, ঠিক আছে। 1936 সালে জে.এম. কেইন্স দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থটি প্রকাশিতর মাধ্যমে সামষ্টিক অর্থনীতির চিন্তাধারা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক ও বিচার বিশ্লেষণ করে। সামষ্টিক অর্থনীতি নিয়ে আসলেই কথা বলছে কিন্তু কেইন্স ছাড়া অন্য লোকে কথা বলছে, কিন্তু তুমি এই বইতে কেইন্সের যতগুলো পাবা অন্য কারোর নামে এতবার পাবা না, ঠিক আছে না। জি.এম. কেইন্স 1936 সালে একটি বই লেখেন, সেই বইয়ের নাম আছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, ঠিক আছে। এই বইয়ের নাম কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় পরীক্ষাতে শর্ট এক কথায় উত্তর আসে, তখন জিজ্ঞাসা করা হবে জেম কেইন্স কোন বইটি লিখেছেন। আমরা যদি জানি দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, যদি আমরা জানি তাহলে তো লিখতে পারবো, না জানলে লিখতে পারবো না। আচ্ছা, আরেকটা বেস্ট গুরুত্বপূর্ণ এইখানে, সেটা হলো সামষ্টিক অর্থনীতি বিকাশে যারা অবদান রেখেছে। আসলে সামষ্টিক অর্থনীতিটা আসলে কাদের থেকে আসছে? ক্লাসিক্যাল চিন্তাধারা, কেইন্সের চিন্তাধারা, মার্ক্সবাদীয় চিন্তাধারা, মুদ্রাবাদী চিন্তাধারা, এমন নয়া ক্লাসিক্যাল চিন্তাধারা। ক্লাসিক্যাল চিন্তাধারা আসলে কারা করেছেন, ঠিক আছে। আমরা প্রথমত ক্লাসিক্যাল চিন্তাধারা কারা করেছেন, আমাদের এই বইতে কিন্তু ব্যাখ্যা আছে। আমরা তোমাদেরকে শুধু এটা দেখাই, ব্যাখ্যাটা বলবো না, আমরা বইয়ের মাধ্যমে তোমাদের দেখানো হবে ইনশাল্লাহ। ক্লাসিক্যাল চিন্তাধারা সামষ্টিক অর্থনীতি বিকাশে ক্লাসিক্যাল চিন্তাধারা অর্থনীতিবিদগণ বক্তব্য এবং অবদানকে বলা হয় ক্লাসিক্যাল চিন্তাধারা। ক্লাসিক্যাল চিন্তাধারার কে ছিলেন আমরা প্রথমত মনে রাখি, সেটা হলো অ্যাডাম স্মিথ, জে.এস. মিল ছিলেন, ডেভিড রিচার্ডো ছিলেন, এ.সি. পিগো ছিলেন, মার্শালের আমরা ইন্টারেকন বই কার নাম শুনছি, জে.এস. মিলের কথা শুনছিলাম,
পিগোর কথা শুনছি, মার্শালের কথা শুনছিলাম, আর অ্যাডাম স্মিথের কথা শুনছিলাম। আমাদের অন্যগুলো আছে, কিন্তু আমাদের ক্লাসিক্যাল বা চিন্তাধারা মূল ভিত্তি এদেরকে আমরা বেশিরভাগ মনে রাখবো। এই কারণে ইন্টারেও আছে, তুমি যখন একটা ইন্টারের ছেলেকে বুঝাতে পারবা, তখন এই ক্লাসিক্যাল চিন্তাভাবনা আসলে কারা করেছে তাদের সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, আরেকটা কথা, ক্লাসিক্যাল চিন্তাধারাকে মানে সামষ্টিক অর্থনীতির ডেলিভারি হাউস বলা হয়। তাহলে আমরা একটা সঠিক উত্তর শিখে ফেললাম সুযোগে। ক্লাসিক্যাল চিন্তাভাবনা ক্লাসিক্যাল চিন্তাধারা সামষ্টিক অর্থনীতি ডেলিভারি হাউস বলা হয়। কেন্সের চিন্তাভাবনা, এই কেন্সের নাম থাকবে। 1936 সালে সে একটা বই লিখছে, আবার বললাম, দ্য জেনারেল থিওরি অফ ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড মানি। এখানে একটু ভুল আছে, থিওরি এমপ্লয়মেন্ট হবে। আচ্ছা, তারপর জেনারেল থিওরি প্রকাশের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির চিন্তাধারা জগতে যুগান্তকার পরিবর্তন সূচিত হয়। তাই কেন্স বিপ্লব বলা হয়, কেন্সের বিপ্লব বলা হয়। কেন্সের বিপ্লব এই কারণে করেন, উনি বলেন দেন ভাই, অর্থনীতি আগে কিন্তু অর্থনীতি আলাদা ছিল না, মানে ছিল আরেকটার বিষয়, অন্য একটা বিষয় দর্শনের ভিতরে ছিল। তো তিনি ভাই অর্থনীতি ভাই দর্শনে থাকার কথা না, অর্থনীতি নিজেই একটা বিষয়। তিনি তখন এই কেন্সে তখন সামষ্টিক অর্থনীতি নিয়ে সে কী করলেন, গভীরভাবে চিন্তাভাবনা করে একটা বই লিখলেন। তারপর আমাদের অ্যাডাম স্মিথ কিন্তু অর্থনীতির জনক। তিনি কিন্তু ওয়েলথ অফ নেশন নামে একটি বই লিখেছেন। সেই বইতে উনি প্রথম বলছেন অর্থনীতি নামে একটা বিষয় আছে। তারপরে কেন্স বলতেছে না, অর্থনীতি বেস্টিক আর সামষ্টিক তো একসাথে ছিল না, সামষ্টিক আলাদা। এই কেন্সের সামষ্টিক চিন্তাধারা যতগুলো বিষয় নিয়ে তোমরা সামনে আমরা কথা বলবো, সবগুলোতে দেখবা কেন্স এই থিওরি দিয়েছে, কেন্স এটা বলছে, কেন্স ওইটা বলছে। ঠিক আছে, কেন্স চিন্তাভাবনা। তারপরে মার্ক্সবাদী চিন্তাভাবনা, মার্ক্সবাদীরা বলতে চায় তাদের অবদান শ্রমভিত্তিক মূল্যতত্ত্ব, উদ্দীত মূল্যতত্ত্ব এবং পুঁজিবাদী প্রতিযোগিতা তত্ত্ব। এগুলো আসলে তোমরা একবার পড়ে নিবা। সবগুলো যদি ধরে ধরে পড়াইতে যাই তা অনেকটা কি হয়ে যায়, সময় লস হয়ে যায়, অনেকে দেখা যায় ক্লাস করতে মন চায় না। কতিপয় সামষ্টিক অর্থনীতির চলক, জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ আছে, কর্মসংস্থান আছে, দামস্তর আছে, সুদের হার আছে, সরকার ব্যয়, নিট রপ্তানি। হ্যাঁ, আমি এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। জাতীয় আয়, কোনো নির্দিষ্ট সময়ে দেশের সকল মানুষের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে যে সব দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয়, তোমাদের জাতীয় আয় নিয়ে দ্বিতীয় অধ্যায় তোমরা প্রচুর তথ্য পাবা। ঠিক আছে, ভোগ তোমাদের তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে ভোগ নিয়ে। ভোগ ও সঞ্চয় তৃতীয় অধ্যায় বলা হবে। বিনিয়োগ তত্ত্ব তোমাদের আমি দেখাইছিলাম, বিনিয়োগ তত্ত্বতে ইনভেস্টমেন্ট তোমরা বুঝো, অনার্সের পর অনেক কিছুই বোঝা, স্যার থেকেও ভালো বুঝবো আশা করি। তো বিনিয়োগ তত্ত্বটা আমরা পাবো পঞ্চম অধ্যায়। কর্মসংস্থান তো বুঝছো, কর্মসংস্থান বলতে সাধারণত কোনো কর্মক্ষেত্রকে নিয়োজিত হওয়াকেই বোঝায়। এখন মনে করো তুমি একজন ফার্মের মালিক, তুমি কি করতে চাচ্ছ, তুমি চাচ্ছ যুবকরা কী করুক, তোমার সেই ফার্মে চাকরি করুক যাতে তারা লাভবান হয়। তুমিও লাভবান হবা, কিন্তু তোমার কর্মসংস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি তাদেরকে কী করবা, সাহায্য করবা। এভাবে তুমি কি করতে পারো, কর্মক্ষেত্রের জন্য তুমি একটা মনে করো চাকরির জন্য অ্যাপ্লাই করলা, বললা দেন আমি 5 জন লোক নিব, তোমরা কী করে আবেদন করো, তোমার গ্রামের লোকদের বললা যায় 5 জন আবেদন করো। তখন গিয়ে যাই এই কর্মসংস্থানে, তারা কি করবে, তোমার এখানে আবেদন করে, তুমি যাদেরকে ভালো লাগবে এমনকি তোমার মনে হবে তোমার ফার্মটাকে আরও বড় করবে, তখন যে তুমি সেই কর্মস্থান যে জায়গাটা তুমি রাখছো সেখানে কি করতে পারবে, তাদেরকে অ্যাড করতে পারবে। তারপর হচ্ছে দামাস্টার, প্রাইস লেভেল, তারপরে হচ্ছে রেট অ্যান্ড ইন্টারেস্ট, সুদের হার তো আমরা তো মনে করো ছোটোকাল থেকে সুদের হার দেখতেছি নাকি। সুদের হারটা আমরা অনেকভাবে দেখি, শুধু ব্যাংকে সুদ দেয় এমন না, মানুষের সুদ দেয়। ঠিক আছে, মানুষকে কি করে সুদ দেয়। তুমি তোমার গ্রামের নেতা থেকে কি করলা, 5,000 টাকা নিলা, সে বলবে দেন তুমি 5,000 টাকা দিছি, কোন বর্ষায় দিছি, তুমি আমরা 5,000 টাকা এগুলো কীভাবে দিবা, তো তুমি বলে 1 মাস পরে দিবা, না 1 মাস পরে যদি তুমি না দাও, তো তুমি বললা দেন তাহলে আমি 1 মাস যদি না দিই তোমাকে আমি 500 টাকা কী করবো, জরিমানা দিব। জরিমানাটা কি, মানে
টাকা যতদিন দিব না ততদিন তোমাকে বাড়তি টাকাটা আমি দিব। দেখা যায় তুমি 10,000 টাকা দিয়ে ফেলছো, কিন্তু 5,000 টাকা তুমি এখনও পূরণ করতে পারো নাই, ঠিক আছে? এটা হচ্ছে সুদ। তুমি মানে তোমার 5,000 টাকা মূল টাকা বাদে অন্য টাকা দিয়ে যতগুলো টাকা উঠাইতেছে সেইটা হলো সুদ। সুদের হার সরকারি ব্যয়। সরকারি ব্যয়টা আসলে কোথায় কাজে লাগে? হ্যাঁ, যেমন কি সরকার আমাদের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করছে, আমাদের জন্য এটা তৈরি করছে, ওইটা তৈরি করছে, এটা হলো সরকারের ব্যয়। কিন্তু সরকার ব্যয় করছে এমন না, সরকার ব্যয় করছে আবার আয়ও করার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেলে, একটা গাড়িতে গেলে কত টাকা, ওগুলো তো বুঝতে পারতেছো। তারপরে হচ্ছে নিট রপ্তানি। সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস দেখাই, তোমাদের একটা চিত্র দেখাই, সেটা হলো জাতীয় আয়। যদি জাতীয় আয় বাড়াইতে চাই তাহলে তোমার ভোগ অবশ্যই করতে হবে। ভোগ তুমি কখন করবা? যখন তোমার কি হবে, সঞ্চয় থাকবে, টাকা থাকবে, তখনই না তুমি ভোগ করবা। তারপরে তোমার মূলধন গঠন করতে হবে, তারপরে তোমার বিনিয়োগ ব্যয় করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, উৎপাদন করতে হবে, তারপরে যায় জাতীয় আয়। মনে করো জাতীয় আয় আমার কাছে 1,000 কোটি টাকা আছে, সরকার আমাকে জাতীয় আয়টা সরকারের কাছে, মনে করো সরকার 1,000 কোটি টাকা তোমাকে কি করছে, দিছে। তুমি কি করছো, 50,000 কোটি টাকা ভোগ করছো, আর 50,000 কোটি টাকা তোমার কাছে রেখে দিছো। সেটা কি সঞ্চয়? রেখে দেওয়াটা কি সঞ্চয়? তুমি সঞ্চয় করছো। মূল গঠন, তুমি সঞ্চয় করে তুমি কি পালাই রাখবা, ওই 50,000 রেখে দিবা নাকি খরচ করবা? অবশ্যই তুমি খরচ করবা। তখন তোমার একটা চিন্তা আসবে, আমি 50,000 কোটি টাকা দিয়ে কী করব, একটা ফার্ম তৈরি করব, ঠিক আছে? ফার্মে আমরা করব। সেই ফার্ম শুধু তৈরি করলে তো হবে না, সেখানে কি করতে হবে, অবশ্যই ইনভেস্ট করতে হবে। তুমি কি করলা, বিনিয়োগ করলা। সেই বিনিয়োগ থেকে তুমি যে বিনিয়োগ করছো, একটা ফার্ম তৈরি করছো, সেখানে বিনিয়োগ করছো, এখন সেখানে 2জন লোক লাগবে, সেইটার মাধ্যমে তুমি কি পাবা, একটা কর্মস্থানের সুযোগ পাবা। তুমি নিজেও পাইলা, অন্যজনকেও কী করবা, কর্মস্থানের সুযোগ করে দিলা। কর্মস্থানের সুযোগ করে দিলে তার মানে তারা কাজ শুরু করলো। কাজ শুরু করার পর কি আসলো, উৎপাদন আসলো। কি আসলো, উৎপাদন আসলো। তোমার উৎপাদন আসার পর তুমি উৎপাদনটা কি করতে হবে, আবার জাতীয় আয়তে ঢুকবে। কীভাবে? তুমি উৎপাদন করে অবশ্যই কী করবা, বিক্রি করবা। তাহলে বিক্রি করলে সেটা আবার আস্তে আস্তে কী হচ্ছে, সরকারের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? এই জাতীয় আয়টা এখানে দেখো, তোমার 1,000 কোটি টাকা, এরপর 50,000 কোটি টাকা, ওইখান থেকে তুমি সঞ্চয় করছো, ওইখান থেকে মূলধন করছো, ওইখান থেকে বিনিয়োগ করছো, ওইখান থেকে কর্মসংস্থান পেয়েছো, এরপর উৎপাদন পেয়েছো, তারপর জাতীয় আয়। আবার জাতীয় আয়তে কী হয়েছে, রূপান্তরিত হয়েছে, মানে সরকারের টাকা সরকার আবার পেয়ে গেছে। স্যার, সরকারের টাকা সরকার তো পায় না, উৎপাদন করছো, তুমি কি বিক্রি করবা না? অবশ্যই বিক্রি করবা। সেটা আবার যার কাছে বিক্রি করছো, সে অন্যজন থেকে টাকা কিনবে, খাবে, এবার সে আরেকজন থেকে। দিন শেষে তুমি যখন আবার মনে করো চট্টগ্রাম থেকে যখন খাবারগুলো এখানে আসে, তাহলে তার চট্টগ্রাম থেকে দিচ্ছে, চট্টগ্রামে আবার কাজ জায়গায় যাচ্ছে, সরকারের কাছে যাচ্ছে, সেই সরকারের কাছে যাই জাতীয় আয়টা কী হইতেছে, জমা হইতেছে। তোমরা এই অধ্যায়টা, জাতীয় আয়ের এই যে নিয়ম, এই ঘূর্ণিপাকটা তোমরা গুণক ও গুণন ত্বরণ এই অধ্যায় তোমরা পাবা, 5ম অধ্যায়, ঠিক আছে? 5ম অধ্যায়, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, তোমরা অবশ্যই তোমরা এটা দেখতে পাবা। এখানে সুন্দর মানে এই চিত্রটা একটু বুঝিয়ে দিয়েছে, একটু বলে দিয়েছে। আমি যেটা বলছি তোমাদের জন্য সহজ করে বলে দিছি। মৌলিক সামষ্টিক অর্থনীতির অবৈধ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মৌলিক সামষ্টিক, জিএনপি মাইনাস সিসিএ এনএনপি। জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন, সিসি হচ্ছে মূলধন, ভোগজনিত অ্যালাউন্স, এনপি হচ্ছে নিট জাতীয় উৎপাদন। এগুলো হচ্ছে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো তোমরা কী করবা, দেখে নিবা। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য। আসলে সামষ্টিক অর্থনীতিটা কেন হয়েছে, আমরা তো যেমন সামষ্টিক অর্থনীতি নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। সামষ্টিক অর্থনীতি আসলে এর লক্ষ্যটা কী, এর উদ্দেশ্যটা কী? এটা হচ্ছে সামগ্রিক, মনে করো সকল বিষয় নিয়ে তুমি যদি কথা না বলো, বা সকল বিষয় নিয়ে তুমি যদি মনে করো সকল বিষয় নিয়ে তুমি যদি একত্রিত না করো, তাহলে তুমি বুঝতে পারবে না তোমার দেশের কী অবস্থা। তুমি শুধু শিক্ষাক্ষেত নিয়ে পড়ে থাকলে শিক্ষাক্ষেত বাড়বে, কিন্তু সেবাক্ষেত কমে যাবে। তাহলে তোমার যাদের জন্য তুমি এত কোটি টাকা রাখছো, তাদের কি হলো, লস হয়ে যাবে, ঠিক আছে? এভাবে সামষ্টিক লক্ষ্য উদ্দেশ্য। সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণে বিভিন্ন অর্থনীতির চলকসমূহ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা এবং তার ভিত্তিতে
বিভিন্ন সমস্যা চিহ্নিত সেগুলোর পথ নির্দেশ করে। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে যে চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্য সমষ্টিকে জিএনপি বলে। গ্রোস ন্যাশনাল মানে জিএনপি আর কি, গ্রোস ন্যাশনাল বলতে হয়েছে মোট জাতীয় উৎপাদন, জিএনপি। ঠিক আছে। আচ্ছা, সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ। তাহলে এখানে কি কি নীতি আছে? সামষ্টিক অর্থনীতি আসলে কি কি নীতি আছে? রাজস্ব নীতি আছে। রাজস্ব নীতি তো বুঝছো, সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালা রাজস্ব নীতি বলা হয়। রাজস্ব নীতির 2টি হাতিয়ার হচ্ছে সরকারি ব্যয় ও কর। সরকারি ব্যয় ও কর। রাজস্ব নীতিতে সরকারি ব্যয় তো আমরা একটু আগে বুঝিয়েছি, কিন্তু কর জিনিসটা আমরা অনেকেই বুঝি না। দেখো, তুমি যে জায়গায় আসো এখন তোমরা কিন্তু কর দাও। এখন নতুন বাংলাদেশে আসছে, সেটা হলো কর কীভাবে নেয়। তোমাদের বাড়িতে দেখবে নাম্বার প্লেট তৈরি করা আছে, ঠিক আছে? নাম্বার প্লেটের কথা বলে তোমাদের থেকে 150 টাকা করে কি নিচ্ছে? কর নিচ্ছে। ঠিক আছে। দেখবা গাড়ি একটা দাঁড়াইছে, এটার জন্য কর নিতেছে। সরকার যেভাবে টাকা উঠাতে পারে করের টাকাটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর্থিক নীতি। অর্থের যোগান বাড়ানোর কিংবা কমানোর জন্য সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যে নীতিমালা গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলে। বেকারত্ব দূরীকরণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বাণিজ্যিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক উন্নয়ন। মনে করো তোমার বড় ভাইয়া ব্যাংকে চাকরি করে, ওনাকে জিজ্ঞাসা করো, ভাইয়া তোমাদের আর্থিক নীতির কীভাবে নেয়? তো দেখবে তোমার ভাইয়া চাকরি করে, ওইখান থেকে তারা 5% কেটে নেয়। স্যালারি থেকে কি করে? 5% কেটে নেয়। এটা দরকার ছিল না, কেটে নিছে। তুমি তো কিছু বলতে পারবে না। সরকারে কি লাগবো? টাকা লাগবো, যেভাবে হোক সে টাকাটা উঠাবে। সে বেকারত্ব কমাবে। বেকারত্ব তোমাকে চাকরি দেওয়ার মূল কি? তোমার বেকারত্ব কমাইছে, তুমি তোমার বেকারত্ব থেকে আবার 5% সে খাচ্ছে। ঠিক আছে। তারপরে হচ্ছে আয় নীতি। সরকার কিভাবে আয় করবে? সরকারের আয়ের কোনো অভাব নাই। আমরা দিচ্ছি বা অনেকে দিচ্ছি না, নেতা হলে তো দেওয়া লাগবে না, এটা একটা কথা। বৈদেশিক বিনিময় নীতি, ভোগ নীতি, বিনিয়োগ নীতি, কর নীতি, মানে অনেকগুলো নীতি আছে যেগুলোর মাধ্যমে সরকার কি করে? আমাদের থেকে টাকা নিয়ে যায়। সামষ্টিক অর্থনীতির পাঠের গুরুত্ব। আচ্ছা, এটা তোমরা পড়ে নিবা। পাঠের গুরুত্ব বলতে সবগুলাই পড়তে হবে তোমাদের, সবগুলাই পড়তে হবে। ঠিক আছে। আমরা এখানে কিছু অঙ্ক দেখব। আচ্ছা, আমরা কয়েকটা চিত্র বুঝাই দিই তোমাদের। সেটা হলো একটা চিহ্ন বাণিজ্যিক চক্র। আচ্ছা, এখানে পাওয়া গেছে, সরি। এগুলো নিয়ে কথা না বললে আসলে তোমরা অনেকটা বুঝবে না, প্রশ্নটা আসে। সামষ্টিক অর্থনীতির মৌলিক ধারণা, এইটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির প্রথম সূত্র হচ্ছে y = c+i। এরপর y হচ্ছে c হচ্ছে ভোগ, i হচ্ছে ইনভেস্ট। ঠিক আছে। 3 খাত বিশিষ্ট সূত্র হচ্ছে y নাই, এখানে এডি আছে, এডি = এডি প্লাস এডি = c+i+g। তারপর 4 খাত বিশিষ্ট হলে xn - x - m হয়, xn হয়। ঠিক আছে। সামগ্রিক চাহিদার প্রধান উপাদান 2টি: আয়স্তর, দামস্তর। সামগ্রিক যোগান। সামগ্রিক যোগানের সূত্র আগে আমরা দেখি। একটি নির্দিষ্ট সময়ে দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সকল উৎপাদন ক্ষেত্র মিলে যে দ্রব্য বা সেবা কর্ম উৎপাদন করা হয় তাকে সামগ্রিক যোগান বলে। একটি দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সকল উপাদান ক্ষেত্র মিলে যে দ্রব্য সেবা গ্রহণ করে সামগ্রিক যোগান বলে। এই সামগ্রিক যোগানটা আসলে সরকারের কাছে জমা হয়, আমাদের কাছে না, সরকারের কাছে জমা হয়। সেখান থেকে সরকার ওই জন্য বলে আমাদের কাছে পেঁয়াজ আছে 50 টন, আলু আছে 200 টন, এগুলো সবগুলো সেই যোগান রেখা। আর সব সময় মনে রাখবা, যোগান রেখা বাম থেকে ডানে উদ্যোগামী, বাম থেকে ডানে উদ্যোগামী। এটা শুধু এখানে না, চাহিদা রেখা বেস্টিক অর্থনীতি তো তোমাদের অবশ্যই লাগবে। বাণিজ্যিক চক্র, এটা ইকোনমিক্সের ফার্স্ট ইন কোর্সে এটা প্রশ্নটা আসে। বাণিজ্যিক চক্র,
ট্রেড সার্কেল, ঠিক আছে। বাণিজ্যিক চক্র, চক্র বলতে উঠানামা উত্থাপনকে বোঝায়। মানে চক্রটা কি, মানে দেখবা দেন লাভ হলে আমরা উঠে যায়, আবার লস হইলে কি হয়ে যায়, দাগটা নিচে যায়, এরকম উত্থান পতনকে কি বলা হয়, বাণিজ্যিক চক্র। বাণিজ্যিক চক্রের বেশ কয়েকটা পর্যায় আছে, সমৃদ্ধ, উদ্যোগামী প্রবণতা, সমৃদ্ধর ও শীর্ষাবস্থা, অবনতি ও নিম্নগামী, চূড়ান্ত অবনতি ও পরিত্রাণ, ঠিক আছে। বাণিজ্যিক চক্র, এই যে এই একটা জিনিস দেখছো না, এইটা হলো বাণিজ্যিক চক্রের একটা মানে চিত্র। এখানে সময় এবং এখানে এসে কি আয়, জিএনপি। এটা যখন দেখো চিত্রটার মাধ্যমে প্রথমবার কি করে, বাড়ে একটা শীর্ষবিন্দুতে যায়, কি হয়ে যায়, কমে যায়। আবার মানে শীর্ষবিন্দুতে যাওয়ার পর এরপর আবার কি হয়, কমা শুরু হয়, অবনতি হয়। অবনতির পরে আবার নিচে গিয়ে একদম চূড়ান্ত লেভেলে যায়, চূড়ান্ত অবনতি হয়। এরপর আবার কি হয়, বেড়ে যায়। এটাকে আমরা আবার বেকারত্বের ভিতরেও করতে পারি। আমরা সামনে একটা চিত্র দেখাবো, বেকারত্ব এবং স্বাভাবিক, বেকারত্ব এবং স্বাভাবিকের মধ্যে একটা চিত্র, সেম একটা চিত্র। বাণিজ্যিক চক্র এই একটা বাণিজ্যিক চক্রের এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তারপর আমাদের এখানে দেখো স্বাভাবিক বেকারত্ব হার, একটা কথা আছে, স্বাভাবিক বেকারত্ব হার। আমি একটু আগেই বলছিলাম তোমাদের স্বাভাবিক বেকারত্ব হারের একটা কি আছে, একটা চিত্র আছে, বা অস্বাভাবিক বেকারত্ব হার। স্বাভাবিক বেকারত্ব হার, কাজ করতে ইচ্ছুক এবং কাজ করার শারীরিক ও মানসিক শক্তি থাকা সত্ত্বেও যদি প্রচলিত মজুরিতে একজন শ্রমিক কাজ না পায় তবে তাকে বলা হয় বেকারত্ব, ঠিক আছে। বেকারত্বটা আমরা সবাই বুঝি। দেখো বাংলাদেশে আমরা বলি বাংলাদেশে চাকরি নেই, বাংলাদেশে চাকরি আছে, এমন তোমার করার ইচ্ছা আছে, কিন্তু তুমি চাও কি, তুমি একটু বড় লেভেলে যেতে চাও। আরে ভাই, ছোট লেভেল ছাড়া তুমি বড় লেভেলের জন্য দৌড়াও কেন? আগে ছোট লেভেলে করো, দেখবা বড় লেভেলে যেতে পারবা। এটার কারণে আমাদের বাংলাদেশে আসলে বেকারত্বটা বেড়ে গেছে। আর অনেক কাছে ইচ্ছে করেও না, বেকারত্ব দেখায় করি না, বা আমি একটু বড় ভাই হয়ে গেছি তো এখন করতে চাই না। আচ্ছা, অকান বিধিটা 2022 সালে এই প্রশ্নটা আসছে, অকান বিধি সম্পর্কে আসছে। অকান বিধিতে অবশ্যই তোমরা পড়বা। অকান বিধি একদম সহজ। এটা বাণিজ্যিক চক্রের আরেকটা বিধিতে আছে অকান বিধিটা। অকান বিধির একটা চিত্র আচ্ছা, এখানে অকান বিধির চিত্রটা আমি তোমার দেখাই। দেখো, অস্বাভাবিক বেকারত্ব আর এটা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব। স্বাভাবিক বেকারত্ব কিন্তু বাড়ে নাই, ঠিক আছে, একদম সমান। আর কিন্তু অস্বাভাবিক বেকারত্বটা কী হয়েছে, একবার কমছে, একবার বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে। এটাও তোমাদের বললাম না, চাকরি আছে বাজারে, তোমাকে অবশ্যই নিচ থেকে উপরের দিকে যেতে হবে। বাজেট ঘাটতি ও আন্তর্জাতিক ঘাটতি, বাজেট ঘাটতি ও আন্তর্জাতিক ঘাটতি। আচ্ছা, বাজেট ঘাটতি তো আমরা জানি, প্রথমত আয় এবং ব্যয়ের মাধ্যমে কী হয়, বাজেট ঘাটতি বেশি ব্যয় হয়ে গেলে আমরা বাজেট ঘাটতির কথা জানি। কিন্তু বাজেট বলতে আমরা কী বোঝাই, একটা সরকার কী করে, একটা সরকার আয় এবং ব্যয়ের সকল কিছু দিয়ে বাজেট করে। কিন্তু হ্যাঁ, বাজেট প্রকাশ করা হয় কখন, আগে ব্যয়ের কথা চিন্তা করে তারপরে বাজেট প্রকাশ করা হয়। তারপরে ব্যাংকে কত আছে দেখা যায়। আমরা যখন মাস শুরু করি তখন আমরা চিন্তা করি যে ব্যাচেলর হলে একরকম চিন্তা আসবে, ফ্যামিলি আসলে একরকম চিন্তা আসবে। সেই সবগুলো চিন্তা করার পর কত টাকা খরচ হবে, এত টাকা, তারপরে আয়ের কথা চিন্তা করি। বাজেট ঘাটতি বাজারে আমরা জানি কি, লস প্রজেক্ট হলে কি হয়, বাড়তি দেখা দেয়, ঠিক আছে না, ঘাটতি দেখা দেয়। আন্তর্জাতিক ঘাটতি একটা দেশে কমই হয়। আমরা জানি ওয়াই সমান আই সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। আমি তোমাদের একটা সূত্র এখানে বলছিলাম, সেটা আন্তর্জাতিক ঘাটতি সূত্রের ভিতরে করবে চলে আসে। সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা, সমষ্টিকরণ সমস্যা, পরিসংখ্যানবিদ তথ্যের অসুবিধা, বৈসাধ্য অবাস্তব অনুমতি শর্ত, অর্থের উপর প্রাধান্য আরোপ, ব্যক্তিবিশেষ, ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে। আমরা অলরেডি অধ্যায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কয়েকটা অঙ্ক দেখব। প্রথমত 2 নম্বর অঙ্কটা দেখো। একটি সামষ্টিক অর্থনীতির তথ্যাদি দেওয়া আছে। ভোগ অপেক্ষক সি সমান 100 প্লাস 0.5 ওয়াই আছে, বিনিয়োগ আছে, সরকারি ব্যয় আছে, সঞ্চয় আছে, কর আছে, সব আছে। সামগ্রিক ও চাহিদা যোগান অপেক্ষক নির্ণয় করো। তোমাদের বলছে চাহিদা, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। তাহলে আমি তোমাদের আগে বলছি যোগান রেখা কী করে বাম থেকে ডানে যায়, আর চাহিদা কোথা থেকে যায়,
বাম থেকে মানে ডানে উপর দিকে উঠে, কিন্তু এটা নিম্নগামী হয়। ঠিক আছে, এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে যোগান। দেখা যাচ্ছে সূত্র দেখে আমরা জানি 4 খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতিতে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি ইত্যাদির সমষ্টিকে বলা হয় সামগ্রিক চাহিদা। চাহিদা এডি সমান সমান সি প্লাস এক্স মাইনাস নো, তোমাদের যে সূত্রটা বলা হয়েছে ওইটাই সূত্র দিয়ে অঙ্ক করছে শুধু এডি। আচ্ছা, অর্থনীতির আরেকটা সামগ্রিক চাহিদা বের করছে। আমরা এখন কি করব, যোগান অপেক্ষকের সূত্রটা লিখব, লেখার পর উত্তরটা কী হয়েছে বের হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, ব্যবধান। স্যার ব্যবধানের সূত্রটা আসলে একটু বলে দেন, অনেকেই বলে ব্যবধানের সূত্রটা। আচ্ছা, আমরা এখানে ব্যবধান একটা অঙ্ক দেখতেছি, তাহলে আমরা ব্যবধানের সূত্রটা বুঝতে পারবো। আচ্ছা, 3 নম্বর, মনে করো 2011 সালে আন্তর্জাতিক প্রত্যাশিত জিএনপি 47,550 কোটি ডলার, প্রকৃত জিএনপি 43,250 কোটি ডলার। ওই অর্থনীতিতে প্রত্যাশিত জিএনপি ও জিএনপি ব্যবধান, জিএনপি ও জিএনপির ভিত্তিতে জিএনপির ব্যবধান শতকরা হার কত দেওয়া আছে? প্রত্যাশিত জিএনপি এত, আচ্ছা এত, 2011 সালে ওই প্রত্যাশিত জিএনপির ব্যবধান বাই প্রত্যাশিত ব্যবধান গুণ 1000, জিএনপির ব্যবধান এবং হচ্ছে প্রত্যাশিত। এবারে জিএনপি ব্যবধান হচ্ছে প্রত্যাশিত মাইনাস প্রকৃত জিএনপি বাই প্রত্যাশিত হচ্ছে গুণ 100। এবারে মান বসে কী করছে, বসিয়েছে। আজকে আমি আসলে খাতা কলম নিয়ে বসি না, এই কারণে আমার একটু অসুস্থ, তো এই জন্য বেশিক্ষণ কথা বলতে পারি না, অনেক সময় কাশি আসছে। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিবা, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাওয়ার ইচ্ছা আছে। এই দেখো প্রশ্ন কিন্তু এখানে আছে, আমি তোমাদের মধ্যে পার্থক্য, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই উত্তরটা আমি তোমাদের বলছি। এইটা হচ্ছে বেসড একটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। আর আরেকটা প্রশ্ন দেয়া যায় তোমাদের জন্য, বাণিজ্যিক চক্র কি, বাণিজ্যিক চক্র এই ওয়াকান ব্যাখ্যা, এগুলো আসবে, এগুলো আছে, বুঝছো? এগুলা তোমার বইতে আছে, যেভাবে প্রশ্নের উত্তর এভাবে কি করবা, সলভ করবা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অর্থনীতি সামষ্টিক অর্থনীতি যে বইটা আছে এই বই নিয়ে কথা বলেছি। ইনশাল্লাহ আমরা পরের অধ্যায় নিয়ে আসবো ইনশাল্লাহ, খুব দ্রুত তোমাদের পরের অধ্যায় নিয়ে কথা বলবো। আমি আসলে চিন্তা করতেছি তোমাদেরকে মৌলিক সামষ্টিক অর্থনীতির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টা অধ্যায় শেষ করে দেব। তারপরে 4টা, পরেরটা 4টা, পরেরটা 4টা, এভাবে 4টা করে শেষ করলে দেখা যাচ্ছে তোমার জন্য ভালো, ঠিক আছে ভাই? তুমি অল্প দিনে বই শেষ করতে পারবা। যদি আমাদের ক্লাসগুলো আসলে ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, যাতে তারাও এখান থেকে শিখতে পারে এবং উপকৃত হতে পারে। সো আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।